নাটক করতে আমার বাড়ির সামনে চলে গিয়েছিল। আরে বাবা, যদি আমার বাড়ির সামনে যাবি আমাকে আগে থেকে বল যে আপনি আসছেন, আমি মধ্যে জোর করে খাওয়াতে হবে না, জানি না তো। তো ওরা এইসব কথা, আমার তো এইসব সরকারের প্রতি কোনো ভরসা নেই। আমাকে জিজ্ঞাসা করলে আমি কটু কথা বেরিয়ে যাবে। আমি বলবো আপনারা অপেক্ষা করুন, দেখুন জীবনের অভিজ্ঞতা। আবার মুখার্জি রোড নামকরণ করা হয়েছে, বিষয়টা কিভাবে দেখছেন? এটা হচ্ছে শিক্ষা এবং অশিক্ষার লড়াই। আমার কাছে পরিষ্কার, বিজেপি তারা অশিক্ষাকে গুরুত্ব দেয়, তাই গোপাল পাঠান নামে রাস্তা করেছে, সোহরাবর্দীর নামটা বাদ দিয়েছে, এছাড়া অন্য কিছু নেই। পরিচিত তো মহা মুশকিল, আমি তো পাঠা বলিনি। আমরা ছেলেবেলায় দেখতাম ওই কলেজ স্ট্রিট অঞ্চলে গোপাল পাঠার দোকান। গোপাল ভাটা যখন মানে দাঙ্গা হয়েছিল হিন্দুদেরকে রক্ষা করার জন্য মানে দাঙ্গা করেছে, যারা গুন্ডামি করে তারা সবসময় বলে আমি তো এক দলকে রক্ষা করার জন্য গুন্ডামি করেছি। দাঙ্গা করেছেন একটা ফ্যাক্ট, সেটা স্বীকার করছে। সেই দাঙ্গাটা এদের মতেই হিন্দুদের রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য না। তাহলে উনি যদি বলে দাঙ্গা তো হিন্দু মুসলিম উভয়ই করেছে, আরএসএস এবং মুসলিম লীগ এই দুদল মিলেই তো দাঙ্গা করেছে। দাঙ্গা করে ভারতবর্ষ বিভাজনের গতিটাকে ত্বরান্বিত করেছে, এটা তো বুঝতে হবে। আর হঠাৎ এতদিন পরে ওরা তো গোপাল পাঠা যতদিন বেঁচে ছিলেন তখন তার সঙ্গে তো কোনো যোগাযোগ করেনি, কথা বলেননি। হঠাৎ এখন কেন এখন বলছে আমরা পাঠারা মন্ত্রিত্ব পেয়েছি, আমরা পাঠাদের গুরুত্ব দেবো, এটাই হচ্ছে কথা। স্যার, আমরা দেখেছি পূর্বতন রাজ্য সরকার বেকার শিক্ষিত যুবকদের বলেছে যে ঘুগনি বিক্রি করো কিংবা চা বিক্রি করো কেটলি নিয়ে। এটা এবারে নতুন রাজ্য সরকার এসেছে, পালা বদলের পর দেখা গেল বিজেপি বিধায়ক প্রস্তাব বাগচি বলছেন তরুণ যুবকদেরকে ঝটকা মাংসের দোকান করেন, চাকরির কথা তাদের মুখ থেকে বেরোবে না। সেটা কীভাবে দেখছেন? আমি এসব বার্তাই দিই না, আপনারা তো গুরুত্ব দেন কেন? না স্যার, আমরা একটা আশাবাদী ছিলাম, মানুষরা আশাবাদী ছিল শিক্ষিত বেকার যুবকদের একটা চাকরি হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ঝটকা মানুষের দোকান খোলার কথা বলছে। কেন ভাবলেন মমতা সরকারটা তো বিজেপির পেছন থেকে চালাচ্ছিল, তখন তো আপনারা কেউ বোঝেননি। আমরা তো বারবার বলার চেষ্টা করেছি, অর্থাৎ একই জিনিস তো চলছে। আমি ঠিক বলেছি ইতিপূর্বে, জামা পাল্টেছে আর কিছু পাল্টায়নি। সুতরাং একই ধারা বয়ে চলেছে, যাহা তৃণমূল ছিল তাহাই বিজেপি, এবং যাহা বিজেপি তাহাই আরএসএস, এবং তাহাই দেশ বিরোধিতা। আমরা হালাল খাবো না, কেউ না, কে খেতে বলেছে? ও তো দোকানে যাবে, গিয়ে বলবে এটা হালাল না কালাল না দালাল, বলে যা খুশি খাবে। বলছে এই নিয়ে বিধানসভায় আবার আওয়াজ তুলবে। না, বিধানসভায় আওয়াজ তো রাস্তাঘাটে আওয়াজ তুলতে নিজেই কোন দিন দেখবেন হালাল হয়ে গেছে, বুঝতে পারবে না। বলছিলাম স্যার, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, উনি বিশ্ব ভ্রমণ করছেন এবং দিল্লি থেকে স্বয়ং আমাদের পশ্চিমবঙ্গ কলকাতায় এসে যোগা দিবস পালন করছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, সেখানে বিগত 3 থেকে 4 বছর আনুমানিক মনে করা যায় জ্বলছে, সেখানে যাবার একটু সময় পাচ্ছেন না? দেখুন, প্রধানমন্ত্রী আয়েশ করে ঘুরে বেড়ান, তার আয়েশটাকে কেন বাধা দিচ্ছে? তিনি ঘুরে বেরিয়ে সেখানেই যাবেন যেখানে গেলে পরে ওর পেছন পেছন ক্যামেরা ঘুরবে, মজা হবে। মণিপুরে গেলে তো অন্যরকম সম্বর্ধনা হবে না, সেই জন্যই যাচ্ছেন না। আজ বাজেট পাস হলো নতুন সরকারের উদ্যোগে, সেখানে দেখা গেল সংখ্যালঘু দপ্তরে 61% বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এবং মাদ্রাসা দপ্তরেও কমিয়ে দেওয়া হয়েছে। এটা তো স্বাভাবিক ছিল। এতদিন মমতাকে দিয়ে বলা হয়েছে, তোষণ করা হয়েছে, এখন ওরা ক্ষমতায় এসে কমিয়ে দিল। তাতে ভাবছেন কি হিন্দু সম্প্রদায়ের লোকেদের শিক্ষার কোনো সুযোগ বাড়লো? তা তো না। প্রাইমারি স্কুল চালু করবে এমন তো বলেনি। আসলে এইসব বলছে মানুষের মধ্যে বিভাজন করার জন্য। আপনাদের সকলের দায়িত্ব সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা বামেদের নেতৃত্বে, এবং যখন লড়াই করতে রাস্তায় নামবেন হাতে একটা করে লাঠি রাখবেন। একটা জাতীয় স্তরের প্রোগ্রাম করলেন প্রধানমন্ত্রী নিজে এসে রেড রোড বন্ধ করে, কিন্তু দেখা গেল প্রশ্ন উঠছে যে একটা জাতীয় পতাকা সেখানে দেখা গেল না দেশের। ওদের কাছে জাতিটা কি জানেন আপনি? স্বাধীনতার পতাকা আরএসএস উত্তোলন করেনি বহু বছর, কিন্তু আরএসএসের প্রোগ্রাম, এটা বুঝতে হবে। এই সমস্ত প্রোগ্রামগুলো আরএসএস পরিচালনা করছেন মানুষের মধ্যে আবার নতুন করে বিভাজন তৈরি করার জন্য। তাহলে তারা বারবার বলছে রেড রোড এটা জাতীয় প্রোগ্রাম, এটা হচ্ছে দেশের প্রোগ্রাম, সেই জন্য করে আমরা যেখানে ইচ্ছা করবো। দেশের প্রোগ্রাম মানে এটা কে বুঝলাম না? দেশের প্রোগ্রাম সরকারি, দেশের সরকারি প্রোগ্রাম, সরকার বলে যা খুশি করতে পারে না, সেটাই তো বলছি। তার কারণ ওরা সরকারটাকে দেশ বিভাজনের কাজে ব্যবহার করতে চাইছে। এতদিন ধরে শোনা যেত যে মুসলমানরা নাকি বাংলাকে ভাগ করেছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং গবেষণার মাধ্যমে যে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে বাংলা ভাগ করা হয়েছে। দেশ ভাগ হয়েছে ব্রিটিশ চক্রান্তে
আরএসএস এবং মুসলিম লীগের সহযোগিতা, এটা হচ্ছে মূল কথা। এবং আজও আবার আদানিদের পরিতুষ্ট করার জন্য দেশের মধ্যে এই বিভাজন তৈরি করা হচ্ছে। বাংলা ভাগ করে দিলেন নাকি সমাবেশের মুখপাত্র? উনি যা খুশি কেউ দাবি করতে পারেন, সেই দাবির পেছনে তো যুক্তি, তথ্য, ইতিহাস থাকবে। দেশটা বিভাজিত হয়েছিল হিন্দু মুসলমান দাঙ্গা করার মধ্য দিয়ে। এটা ছিল ব্রিটিশ চক্রান্ত। সেই চক্রান্তের শরিক ছিলেন আরএসএস, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেই বলেছেন যে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশীদার নন। এটা থেকে তো পরিষ্কার। পশ্চিমবঙ্গের সরকার নিজ দায়িত্বে সরকারি টাকা দিয়ে শ্যামাপ্রসাদের ঘর এবং জমি জায়গা কিনে নিয়ে গেছে। এটা ভালো করে বলুন না। আমরা তো সর্দার বল্লভভাই প্যাটেলের কত বড় স্ট্যাচু করেছে, ভারতবর্ষের মানুষের কী হলো? আর সর্দার বল্লভভাই স্ট্যাচু করে ভারতবর্ষের মানুষ কি জানতে পারলেন সর্দার বল্লভভাই কী করেছেন, তার কী ইতিহাস, তার কী ভূমিকা, আরএসএসকে তিনি ব্যান করেছিলেন, কেন ব্যান করেছিলেন, এবং কোন আন্ডারটেকিংয়ের ভিত্তিতে আরএসএসের ব্যানটাকে পরে প্রত্যাহার করেছিলেন, এগুলো করে জানাচ্ছে। এতে রাম মন্দির করেছিল, রাম মন্দিরকে সামনে রেখে তো চুরি করছে, ওটাও তো প্রকারান্তরে সরকারেরই, মানে আরএসএসের প্রোগ্রাম, মানে চুরি হচ্ছে। ওরা এই সমস্ত করে ধান্দাবাজি করে নিজেদের দলীয় স্বার্থকে লালন করার জন্য। আজকের বাজেটে প্রত্যেকটা বিজেপি নেতারা বলছে এক কথায় অসাধারণ বাজেট করা। অসুবিধা কেন শেখানো হয়েছে? তোতাবাগিকে শেখান না? দেখুন ওদের বাড়ির তোতাবাগি নিয়ে বলছে অসাধারণ। যান আপনি ক্যামেরা নিয়ে চুপি চুপি দেখুন, অসাধারণ। কতটা ইমপ্লিমেন্ট হবে? আমার তো এইসব সরকারের প্রতি কোনো ভরসা নেই। আমাকে জিজ্ঞাসা করলে আমি কটু কথা বেরিয়ে যাবে। আমি বলবো আপনারা অপেক্ষা করুন, দেখুন জীবনের অভিজ্ঞতায়। আবার বলো লাঠি নিয়ে পথে নামুন বামেদের নেতৃত্বে। এইটাই হচ্ছে আমার একটা কথা। এই ঠিক কথা আছে, বলার জন্য একজন বর্ধমান হয়তো বীরভূম জেলার একজন ব্যক্তি আপনার নামে মানে একটা ইয়ে করেছিল, এই নিয়ে কি বলবেন? করুক না। আমি তো চাই যে গুন্ডামি না করে চলে এসো ইতিহাস পাঠ দিয়ে যে আমি ভুল বলছি, আমি মেনে নেবো, আমার কোনো লজ্জা নেই। ও ব্রিগেডে জমায়েত করে বলুক যে ইতিহাস এটা বলেছে, এই ঘটনা, বিকাশ এই বলেছে। আমি বলবো ভাই আমি জানতাম না, শিখলাম। আমি তো জানতে চাই, কেউ তো জানাচ্ছে না, গালাগালি করছে। আরে গালাগালি তো কোনো উত্তর নয়, জানা। এই নাটক করতে আমার বাড়ির সামনে চলে গিয়েছিল। আরে বাবা যদি আমার বাড়ির সামনে যাবি আমাকে আগে থেকে বল যে আপনি আসছেন, আমি ওদের জোর করে আপনি খাওয়াতে ছিলেন না সেদিনে? না, জানি না তো। সেটা মিস হয়ে গেল। তো ওরা এইসব কথা, আমি তো বলেছিলাম ভাই দেখাও কার বাড়িতে শুকরের মাংস রাখার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে, একটা উদাহরণ দেখাও। তাহলে সবার আগে আমি সেখানে গিয়ে শুকরের মাংস দেখাতে পারবো না। সেদিন এসেছিল এই সমস্ত লাস্ট প্রশ্ন, একজন আইনের ছাত্রীকে ডিম দিয়ে মারা হয়, কি বলবেন? বিজেপি দলটা অসভ্য বর্বর, এটা জ্যোতিবাবু বহুদিন আগে বলেছিলেন। এমনকি বাজপেয়ী সাহেব জিজ্ঞাসা করেছেন জ্যোতিবাবুকে আপনি আমাদের অসভ্য বর্বর কেন বলছেন? বাজপেয়ী লেখা পড়া লোক ছিলেন তো। জ্যোতিবাবু তার কাছে ব্যাখ্যা করেছিলেন, তিনি চুপ করে গিয়েছিলেন, তিনি আর পাল্টা কোনো কথা বলেননি। এটা অসভ্য বর্বর দল, অসভ্যতা বর্বরতা করবে, এটা স্বাভাবিক। সরকারের নিয়ে মামলা চলছে, যেহেতু সরকারি চাকরিগুলো পেতই না, আবার নতুন করে এই সরকার এসে বাজেট ঘোষণা করেছে 20% দিয়ে বাড়িয়ে সেটা 38% করা হয়েছে। এটা কি আমি শতাংশ বুঝি না, সুপ্রিম কোর্টের রায় মানতে হবে, আমার কাছে সোজা কথা।